আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি ২৬ হিউম্যানিটিজ বিষয়ভিত্তিক সুপার সাজেশনের আজকের পৌরনীতি ক্লাসে। আজকে আমরা মূলত পৌরনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের একটা সামারি করব যে আমাদের আসলে কোন কোন চ্যাপ্টারগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং কোন কোন চ্যাপ্টারগুলো সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, বহু নির্বাচনের জন্য ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টার থেকে পড়লে তোমার এ প্লাস নিশ্চিত হবে, আবার কোন চ্যাপ্টার থেকে পড়লে তুমি যারা বেয়ার মিনিমাম পড়ছো, যারা শুধুমাত্র পাস করলেই এনাফ, যার গোল অত বড় না, মানে যারা আপাতত দৃষ্টিতে শুধুমাত্র পাস করতে চাও, তাদের কোন কোন চ্যাপ্টারগুলো মাস্ট পড়তে হবে, এই বিষয়টা নিয়েই আজকের ক্লাসটা হতে চলেছে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দিই। আমি তোমাদের সাথে আছি রাফিয়া সানজিদা আপু, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, তো পৌরনীতি প্রথম পত্র, আমরা প্রথমেই প্রথম পত্রে চলে যাব। প্রথম পত্রে আমি ধরে নিচ্ছি যে তোমরা পৌরনীতি প্রথম পত্রের প্রত্যেকটা চ্যাপ্টারের নাম জানো, মিনিমাম চ্যাপ্টারের নামগুলো তোমরা বলতে পারো, এটা আমি ধরে নিয়ে আগাচ্ছি। তো প্রথম অধ্যায় দেখো, আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে সাধারণত সব সাবজেক্টেরই প্রথম অধ্যায়টা হয় সেই বিষয়টা সম্পর্কে যে পরিচিতিমূলক একটা অধ্যায়, সেটা হয়, এবং সেই অধ্যায়টাই সবচেয়ে সহজ অধ্যায় পুরো চ্যাপ্টারের মধ্যে, পুরো বইয়ের মধ্যে। ওই প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে সবচেয়ে সহজ অধ্যায় হিসেবে আমরা সবসময় পেয়ে থাকি। তো আমাদেরও এটাও ব্যতিক্রম না। পৌরনীতি প্রথম পত্রের যে প্রথম অধ্যায়টা পৌরনীতি ও সুশাসন পরিচিতি, এখানে আমাদের মূলত এই পুরা বইটা, পুরা বিষয়টা সম্পর্কে এক ধরনের পরিচিতিমূলক একটা চ্যাপ্টার। তো আমরা এখান থেকে কতটুকু পড়বো? আমরা এখান থেকে অবশ্যই আমরা সব পড়বো, সবাই সবই পড়বে। দেখা যাবে যে তোমাদের ম্যাক্সিমামই সব পড়ে অলরেডি শেষ করে ফেলেছো, কিন্তু আমরা এখন জাস্ট দেখবো যে কোন টপিকগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মানে পড়ার সময় কোনগুলো একটু বেশি জোর দিয়ে পড়বো। আচ্ছা, তাহলে দেখো, পৌরনীতি প্রথম অধ্যায়ে আমরা পৌরনীতি ও সুশাসনের সংজ্ঞা, অবশ্যই সংজ্ঞা পড়তে হবে। এবং তোমরা যদি খেয়াল করে দেখো যে তোমাদের বইয়ে কিন্তু অনেক বড় বড় লেখকের বা অনেক বড় বড় রাজনীতিবিদ, রাষ্ট্রনীতি সরি রাষ্ট্রবিজ্ঞানী যারা রয়েছে, সেই রাষ্ট্রবিজ্ঞানীদের কিন্তু অনেক রকমের উক্তি দেওয়া আছে। তারা বিভিন্নভাবে এই বিষয়টাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন বা বিশেষায়িত করার চেষ্টা করেছেন। তোমরা যেটা করবে, তোমরা নাম ধরে ধরে পড়বে, ঠিক আছে? তোমরা নাম ধরে ধরে মুখস্থ করবে। যারা ভালো করতে চাও, যারা এ প্লাস পেতে চাও, তোমরা এই সংজ্ঞাগুলো পরীক্ষায়, এই চ্যাপ্টার থেকে যে সৃজনশীলটা আসবে সেখানে অবশ্যই দেখা যাবে যে ক্ষয়ে বা গয়ে পৌরনীতির ও সুশাসনের সংজ্ঞা চাবে। সংজ্ঞা না চাইলেও দেখা যাবে যে পৌরনীতি ও সুশাসন আসলে কি এটা বুঝাও, অর্থাৎ 2 নাম্বার অথবা 3 নাম্বারের প্রশ্নে। তখন তোমরা ওই যে তোমরা উক্তিগুলো পড়েছো, সেই উক্তিগুলো ওখানে কায়দা মাফিক ঢুকিয়ে দেবে। তা এতে যেটা হবে যে তোমার লেখার মান অনেক উন্নত হবে। নীল কালি যদি ব্যবহার করতে পারো খুবই ভালো। তো যেটা করবে এই ক্ষেত্রে, এই যে প্রত্যেকটা উক্তি মনে রাখার আমি একটা শর্টকাট উপায় তোমাদেরকে শিখিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, যখন তোমরা কোনো উক্তি পড়বে, সেই উক্তির কোনো একটা বিশেষ শব্দ মনে রাখার চেষ্টা করবে, ওই বিশেষ শব্দটা দিয়ে পুরো উক্তিটা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এতে যেটা হবে যে ধরো লর্ড ব্রাইস একটা উক্তি দিয়েছেন। লর্ড ব্রাইসের যে উক্তিটা দিয়েছেন সেখানে ধরো সাম্যের মুক্তি বা স্বাধীনতার, আইনের শাসনের গুরুত্ব, আইনের শাসনের সর্বোচ্চ দিক, এই জিনিসটা দিয়ে তুমি পুরো সংজ্ঞাটা মনে রাখতে পারো যে লর্ড ব্রাইস কিন্তু ওই ব্যাপারটাতে বেশি গুরুত্ব আরোপ করেছেন। তাহলে যেটা হবে যে একটু এদিক সেদিক হতে পারে পরীক্ষায়, ধরো হুবহু তোমার উক্তিটা মনে নাও আসতে পারে, তুমি হয়তো একটু স্লাইটলি একটু চেঞ্জ করে দিচ্ছ। টিচার হয়তো ওইটাতে তোমার মার্ক কাটবে না, কিন্তু তোমার কিন্তু লেখার গুণগত যে মান, এটা কিন্তু বৃদ্ধি পাবে। তো আমি বলবো যে ধরো তুমি টোটালি, মানে একদম যেটা ছিল উক্তিটা, সেটা টোটালি তুমি চেঞ্জ করে অন্য একটা লিখছো, সেটা করতে যেও না। কিন্তু ধরো তোমার মনে পড়ছে না, একটা বা দুইটা শব্দ মনে পড়ছে না, তুমি তোমার মতো করে ওই একটা বা দুইটা শব্দ নিজের মতো লিখে দিলে, এটা তোমরা করতে পারো। এতে যেটা হবে, টিচার উইল আন্ডারস্ট্যান্ড যে ওকে, আচ্ছা ও ভুলে গেছে, কিন্তু ওর মেইন থিমটা মনে আছে, যে উনি কি বলেছিল, উক্তিটার কথা মনে আছে। তো এই জিনিসটা তোমরা ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো। এবং আর দেখো, এখানে পৌরনীতি সুশাসনের পরিধি আছে, তোমাদের বইয়ে দেখতে পারবে যে তোমরা পৌরনীতি সুশাসন আসলে কোন কোন বিষয় নিয়ে গঠিত বা কোন কোন বিষয়কে পৌরনীতি সুশাসন স্টাডি করে, সেই বিষয়টা দেয়া আছে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা পড়লে তোমরা যেটা পাবে, ধরো পৌরনীতি সুশাসনের পরিধি ম্যাক্সিমাম সময় এইখান থেকে যে প্রশ্নটা আসে পরীক্ষায় সৃজনশীল, সেইখানে কিন্তু এমসিকিউ হিসেবে, সেখানে কিন্তু পরিধিটা ক্ষয়ের উত্তর হিসেবে ম্যাক্সিমাম সময় দেখা যায় আসছে। তো পরিধিটা খুব ভালো মতো তোমরা পড়বে, এবং এখান থেকে দেখবা পৌরনীতি সুশাসন শব্দের উৎপত্তি কোথায়, উৎসগত উৎপত্তি কোথায়, এটার কোন শব্দ থেকে এসেছে, এই জিনিসগুলো কিন্তু ভালো মতো জানতে হবে। এমসিকিউ এর জন্য এটা ইম্পর্টেন্ট। তো আমাকে যদি এটা বলো যে এটা আসলে আপু এটা কতটা ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা পুরো বইয়ের মধ্যে কতটুকু ইম্পর্টেন্ট, আমি এটাকে এভাবে বুঝাবো যে এটা
তোমরা যারা পাস করতে চাও, যারা বেয়ার মিনিমামটুকু চাচ্ছ যে না আমার এইটুকু না হলেই না, তারাও এই চ্যাপ্টারটা অবশ্যই অবশ্যই পড়বে। এটাকে আমি 3 স্টার দেব। আচ্ছা 3 স্টার দেব, মানে এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা আমরা এখন দ্বিতীয় অধ্যায়ে জাম্প করি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, পরিণীত পাঠের প্রয়োজনীয়তা। এটা দেখা যাবে ম্যাক্সিমাম সৃজনশীলের ঘয়ে থাকবে যে আচ্ছা উদ্দীপকে একটা বিষয়ের নাম বলা আছে, বিষয়টার নাম বলা নাই, তোমরা ধরেই নিবা ওটা পরিণীত সুশাসনকে বলা হচ্ছে। তখন মানে ঘয়ে গিয়ে বলা হবে যে উক্ত বিষয়টি পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, বা এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেবে। তো এজন্য পরিণীতি পাঠের প্রয়োজনীয়তা যদি তোমরা পয়েন্ট আকারে লেখো, একটা জিনিস খেয়াল করবে, ঘ লিখতে লিখতে কিন্তু আমাদের মানে তখন লেখার এনার্জি সব শেষ হয়ে যায়, সময় কম থাকে, যার কারণে আমরা খুব দ্রুত লিখতে গিয়ে আমাদের লেখা মানটা নষ্ট হয়ে যায়, লেখাটা দেখতেও খারাপ লাগে, মানে স্ট্রাকচারটাই নষ্ট হয়ে যায়। তো তোমরা যদি পয়েন্ট করে পড়ো এবং লেখো, দেখতেও গুছানো লাগবে, টিচার যখন তোমার খাতাটা কাটবে সবার থেকে কিন্তু আলাদা লাগবে। তো আমি বলবো যে তোমরা পয়েন্ট করে পড়ো এবং পয়েন্ট ইউজ করো খাতায়, এতে দেখবা যে তোমার লেখাটা অনেক বেশি উন্নত ঘটবে। তোমার লেখাটা মানে বাকিদের তুলনায়, বাকি 10টা খাতার তুলনায় তোমারটা একটু ভিন্ন হবে। আচ্ছা দ্বিতীয় অধ্যায় যাই। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সুশাসন নিয়ে। পরিণীতি ও সুশাসনের প্রথম অংশটুকু পরিণীতি প্রথম অধ্যায়ে ব্যাখ্যা করছে এবং সুশাসনটা দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করছে। তো যেহেতু বইয়ের বিষয় মানে এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটার ব্যাখ্যাটা এই দুইটা অধ্যায়ের মধ্যে স্প্লিট হয়ে গেছে বা ভাগ হয়ে গেছে। তো আমাদের প্রথম অধ্যায় যতটা গুরুত্বপূর্ণ, দ্বিতীয় অধ্যায় কিন্তু সিমিলারলি সেম ভাবেই গুরুত্বপূর্ণ। পরিণীতি প্রথম অধ্যায়টা একটু বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ের তুলনায়। তারপর এটা আমি 3 স্টারই দিব। যারা মানে পাস করতে চাও শুধুমাত্র, তারাও এই দুইটা চ্যাপ্টার অবশ্যই অবশ্যই পড়বে। তোমাদের এই দুইটা চ্যাপ্টার পড়লে একটা না একটা সৃজনশীল অবশ্যই কমন পড়বে। আচ্ছা এবার দ্বিতীয় অধ্যায় সুশাসনের মধ্যে আমরা কোন কোন টপিক গুরুত্ব দিয়ে পড়বো? সুশাসনের ধারণা। প্রথমে আমাদের জানতে হবে যে সুশাসনটা আসলে কি, এবং সিমিলারলি এখানে আমরা অনেক উক্তি পাবো বিভিন্ন রকম। যারা রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন, যারা তাত্ত্বিক রয়েছেন, তারা বিভিন্ন রকম তাদের নিজেদের মতবাদ অনুযায়ী, নিজেদের যে থট, সেই থট অনুযায়ী নিজেরা উক্তি দিয়েছেন। তো আমরা সেই উক্তিগুলো তাদের নামের সাথে মিলিয়ে, তাদের একটা যে কোনো উক্তির মধ্যে যে কোনো একটা ইম্পর্টেন্ট শব্দ যেটা অন্য কোনো উক্তিতে নাই, মানে একটা শব্দ যেটা অন্য কোথাও নাই, সেই শব্দটা দিয়ে মনে রাখার চেষ্টা করব। আমাদের বেশি না, একটা বা দুইটা উক্তি যদি আমরা খুব ভালো মতো মনে রাখতে পারি, যাদের বেশি কঠিন মনে হয়, তোমার যদি মনে হয় তুমি 3-4টা মুখস্থ করবে, করতেই পারো। কিন্তু যারা মানে যাদের ভালো লাগে না পড়তে, যাদের এতগুলো উক্তি পড়তে ইচ্ছা করে না, তারা মিনিমাম একটা উক্তি মুখস্থ করো, যে উক্তিটা তোমার মনে হয় যে এখান থেকে প্রশ্ন আছে, আমি ওখানে ইউজ করতে পারবো, এনাফ। তুমি ওটা হচ্ছে ব্লু পেন দিয়ে সুন্দর করে লিখে দেবে খাতায়। তো সুশাসনের ধারণাটা আমাদের অবশ্যই পড়তে হবে, এটা একদম বেসিক জিনিস, বেয়ার মিনিমাম। এটা না পড়ে কেউ পরীক্ষায় যাবে না, এটা এবং এইটা, এই দুইটা জিনিস না পড়ে কেউ পরীক্ষায় যাবে না, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা কি করব? সুশাসনের বৈশিষ্ট্য পড়বো, যে সুশাসনের আসলে কি কি বৈশিষ্ট্য রয়েছে। তো বৈশিষ্ট্যগুলো পড়লে কিন্তু তোমার সুশাসনের যে ধারণা ওটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। বৈশিষ্ট্যগুলো চেষ্টা করবে পয়েন্ট করে পড়ার, যে কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা কোনো শাসনকে সুশাসন বলতে পারি, অর্থাৎ ভালো শাসন বলতে পারি বা আদর্শ শাসন বলতে পারি। এবং সুশাসনের উপাদানগুলো অবশ্যই পড়তে হবে। সুশাসনের উপাদান কি কি? যেমন স্বচ্ছতা, জবাবদিহিতা। এখন ধরো স্বচ্ছতার ভেতরে হয়তো বইয়ের কয়েক লাইন লেখা আছে, জবাবদিহিতার ভেতরে কয়েক লাইন দেয়া আছে, তোমার ওই লাইনগুলো যদি পড়তে কষ্ট হয়, তুমি জাস্ট শব্দগুলো পড়ো, যেমন স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা, আরো যা আছে, দুর্নীতি থেকে মুক্ত। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, স্বচ্ছতা, জবাবদিহিতা, এই শব্দগুলো যদি তুমি মনে রাখতে পারো, ভেতরের লেখাগুলো আসলে টিচারদের এত পড়ার সময় থাকে না, যেটা সত্য কথা। তো তোমার স্ট্রাকচার তোমার ঠিক রাখতে হবে খাতায়, এবং তোমার দেখাইতে হবে যে তুমি জিনিসটা জানো, জিনিসটা তুমি বাকি 10 জনের চেয়ে তুমি কেন আলাদা, সেটা তোমার খাতায় প্রমাণ করতে হবে। তো তুমি যেটা করবে যে এই শব্দগুলো যদি তুমি পড়ো, যে কোন কোন উপাদান রয়েছে সুশাসনের, সেই উপাদান শুধু শব্দগুলা, জাস্ট হেডিং গুলা, স্বচ্ছতা, জবাবদিহিতা, তুমি এগুলাই পয়েন্ট করে যদি লিখে দাও, এবং ভেতরে লেখাগুলো নিজের মতো সাজিয়ে গুছিয়ে লেখা যায়। আমরা তো এত গাধা না, তাই না? আমরা ক্লাস 10 পাস করে তো তারপর কলেজে এসেছি, তাই না? তো এইটুকু জিনিস তো মানে সবাই নিজের মতো বানিয়ে লিখতে, আমরা তো বানিয়ে লেখা এক্সপার্ট, না পারলেই বানিয়ে লিখি, তাই না? তো ভেতরে যদি তুমি বানিয়েও লেখো, এটা বলছি যারা বেয়ার মিনিমামের চিন্তা করছো তাদের জন্য, মানে যারা পাস করতে চাচ্ছ তাদের কথা বলছি। আর যারা A+ পেতে চাও, অবশ্যই ভেতরের লেখাগুলো একবার হলেও পড়ে যাবে, এতে তোমার ধারণা আরো পাকাপোক্ত হবে। লেখার সময় তোমার অনেক বেশি চিন্তা করতে হবে না যে স্বচ্ছতার মধ্যে কি হবে, জবাবদিহিতার ভেতরে কি লিখবো, এক লাইন করেও যদি লিখতে যাও, তাই তুমি কি করবে যে তুমি ভালো মতো পড়ে যাবে, তোমার ধারণাটা পাকাপোক্ত করার জন্য, নট লাইক যে মুখস্থ করবে, জাস্ট পড়ে যাবে। এতে যেটা হবে, কিন্তু মুখস্থ করবে কোনটা? এই যে নামগুলো, স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা,
যেগুলো রয়েছে বইয়ের মধ্যে সেই হেডিংগুলো জাস্ট মুখস্থ করবে, খাতায় গিয়ে এগুলো পয়েন্ট করে লিখবে এবং ভেতরের লেখাগুলো তো তুমি জানো ভেতরের কথাগুলো কি, তুমি তোমার ভাষায় সুন্দর করে গুছিয়ে লিখবে, দেখবে যে মার্ক অনেক ভালো আসার সম্ভাবনাটা বাকিদের চেয়ে বেশি। আসলে বলা যায় না যে তুমি 100% ভালো মার্কস পাবে, কারণ এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, এটা বাংলাদেশ তো দেখা যায় যে টিচারের মুড খারাপ, কম মার্ক দিয়ে দিলাম, বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটলো, আল্লাহ না করুক কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটলো যার কারণে খাতার পৃষ্ঠা ছিঁড়ে টিড়ে গেল, এইসব যাতে তোমাদের সাথে না হয় আমি দোয়া করি। কিন্তু যদি সব ঠিকঠাক থাকে এবং তোমার লেখা টিচারের তুমি তো সুন্দর মতো তোমার বেস্টটা লিখে দিয়ে আসো, ইনশাআল্লাহ স্যারের ভালো লাগবে এবং তুমি বেশি মার্ক পাওয়ার চান্সটা তোমার বাকিদের চেয়ে বেড়ে যাবে। এখন আমরা তৃতীয় অধ্যায়ে যাই, তো এটা আমরা 3 স্টার দিচ্ছি। তৃতীয় অধ্যায় মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। এই চ্যাপ্টারটা যারা ভালো করতে চাও, গোল্ডেন এ প্লাস পেতে চাও, তাদের অবশ্যই পড়তে হবে, এবং যারা কোনো রকম পড়তে চাও তারা জাস্ট সংজ্ঞা পড়ে যাবে যে আইন কাকে বলে, স্বাধীনতা কাকে বলে, সাম্য কাকে বলে, মূল্যবোধ কাকে বলে, এটা জাস্ট পড়ে গেলেই দেখা যাবে যে তুমি এখান থেকে এমসিকিউ অ্যাটলিস্ট পাবে, সলভ করতে পারবে। হয়তো তোমার সৃজনশীলে গিয়ে একটু আটকাতে পারে, কিন্তু আমি বলবো যে যারা পাস করতে চাও তাদের যদি একটু কষ্ট করেও যদি এই চ্যাপ্টারটা একটু পড়ো, তাহলে দেখা যাবে এখান থেকেও একটা কমন পাবে, কারণ এই চ্যাপ্টার সাধারণত মিস যায় না পরীক্ষায়, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই, কারণ এগুলো তো বেসিক থেকে যদি প্রশ্ন না আসে তাহলে অ্যাডভান্স তো তোমরা পারবে না। তো বেসিক আসলে পরীক্ষার প্রশ্নটা এমনভাবে করা হয়, 3 ধরনের স্টুডেন্টদের জন্য করা হয়। যারা একদমই পারে না, পাস করতে চাও তাদের জন্য, যারা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট, যাদের অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা নাই আবার একেবারে ফেল করার মতোও না, তাদের জন্য করা হয়, মানে কিছু প্রশ্ন তাদের জন্য রাখা হয় তাদের পারার মতো করে, তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী। এবং যারা এ প্লাস পেতে চাও, একটু হায়ার লেভেলের অনেক ভালো করতে চাও, তাদের জন্য 1টা বা 2টা প্রশ্ন থাকে, যেগুলো হচ্ছে বাকি 2 লেভেলের স্টুডেন্টরা আসলে দেখা যায় করতে পারে না, লিখতে পারে না। তো এই 3 ধরনের প্রশ্নই কিন্তু করা হয়। তো তুমি তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি পড়ে যাবে, প্রেশার নিবে না, প্রেশার নিবে অবশ্যই, কিন্তু দেখা মানে একদম জান প্রাণ ছেড়ে দেওয়ার দরকার নাই, তুমি তোমার বেস্টটা দিয়ে জাস্ট ট্রাই করো। এখন আচ্ছা, তৃতীয় অধ্যায়ে আমরা কি করব, মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্যের যে সংজ্ঞাগুলো রয়েছে এগুলো মাস্ট পড়তে হবে পড়তে হবে। তো এটাও আমি 3 স্টার দিচ্ছি, এটাও গুরুত্বপূর্ণ, যেহেতু বেসিক চ্যাপ্টারগুলো আসলে বাদ দেওয়া যায় না, অ্যাডভান্স গুলো চাইলে বাদ দিতে পারো, কারণ বেসিক থেকে কোশ্চেন আসেই। তৃতীয় অধ্যায় মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য থেকে আমাদের যা পড়তে হবে, মূল্যবোধের ধারণা পড়তে হবে, বৈশিষ্ট্য এবং সুশাসনে মূল্যবোধের গুরুত্ব পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে সুশাসনের উপাদান ছাড়াও দ্বিতীয় অধ্যায়ের কথা বলছি, এখানে কিন্তু আরেকটা জিনিস পড়তে হবে যে সুশাসনের প্রয়োজনীয়তা, এটাও কিন্তু পড়তে হবে। যারা ভালো করতে চাও তাদের এটা অবশ্যই পড়তে হবে যে সুশাসন আসলে কেন দরকার, সুশাসন নিয়ে আমি কেন পড়াশোনা করছি, এই জিনিসটা একটা পার্ট কিন্তু বইয়ে আছে, এটা অবশ্যই একবার দেখে যাবে। তৃতীয় অধ্যায় তাহলে আমরা কি পড়বো, যে মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্যের অবশ্যই ব্যাখ্যা বা সংজ্ঞাগুলো পড়ে নিব, মূল্যবোধের ধারণা, বৈশিষ্ট্য, এখানেও দেখবে প্রচুর সংজ্ঞা রয়েছে, একটা করে অ্যাটলিস্ট একটা পড়ে যেতে হবে, একটা মানে নাম সহ যে কে বলেছে, যেটা যিনি বেশি প্রমিনেন্ট বা যার নামটা শুরুতেই আছে, চেষ্টা করবে সেটাই একবার পড়ে যেতে, মুখস্থ করে যেতে। তো মূল্যবোধের ধারণা, বৈশিষ্ট্যগুলো আমরা পয়েন্ট করে পড়বো, বৈশিষ্ট্যগুলো ক্ষয়ে সাধারণত আসে, গয়েও আসতে পারে, এবং সুশাসনে মূল্যবোধের গুরুত্ব, এটা আমাদের ঘয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট, সৃজনশীলের ঘয়ে ম্যাক্সিমাম সময় এই প্রশ্নটা আসে, যদি মূল্যবোধ থেকে হয় প্রশ্ন, এটাই দেখা যায় দেয় যে সুশাসনে মূল্যবোধের গুরুত্বটা কি। এরপর আমরা পড়বো আইনের উৎসগুলো আমাদের এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং আইনের উৎস ক্ষয়েও আসে প্রশ্নে, ক্ষতে আসে। তো আইনের উৎসগুলো পড়তে হবে, যে আইনের উৎস 6টা রয়েছে, 6টার ব্যাখ্যা একটু ভালো মতো পড়তে হবে, এবং যারা ভালো করতে চাও ওখানে দেখবে কিছু ডিটেলস রয়েছে, যে কোন উৎসটা কিভাবে আসলো, আইনের উৎস হিসেবে কিভাবে পরিগণিত হচ্ছে, তো ওর ভেতরে দেখবে অনেক কিছু আছে। এই জিনিসগুলো একটু ডিটেলস গুলো যদি একবার দেখে যাও, তোমার জন্য ক্ষয়ের অ্যান্সার করা খুব মানে ভালো, মানে ক্ষয়ে কি হয়, ক্ষয় কিন্তু মনে হয় আচ্ছা 2 মার্কের প্রশ্ন, এটা অত ইম্পর্টেন্ট না এরকম মনে হয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি যদি খটা খুব ভালো মতো করে লেখো, ধরো একজন স্টুডেন্ট জাস্ট ক্ষয়ে যেটা চাইছে ওটা লিখে দিয়ে আসছে, আর একজন স্টুডেন্ট ক্ষয়েরটা অনেক সুন্দর করে লিখেছে, ডিটেলস সহকারে, ছোট করে লিখেছে কিন্তু ডিটেলস সহকারে লিখেছে আর কি। তো এতে যেটা হবে, টিচার যখন ওই ডিটেলস ওয়ালা খাতাটা দেখবে, ক্ষয়ের প্রশ্নটা দেখে তার কিন্তু ওই স্টুডেন্টের প্রতি আগেই মন নরম হয়ে যাবে, যে না ও ভালো লিখেছে, ও ভালো পারে, পরের প্রশ্নটা গ এবং ঘয়ে গিয়ে তাকে বেশি নাম্বার দিবে। কিন্তু আরেকজন যে ক্ষয়ে জাস্ট কোনো রকম লিখে দিয়ে আসছে, তারটা দেখে টিচারের মনে হবে এ মনে হয় অত বেশি পারে না, গ এবং ঘয়ে দেখা যাবে ওই আরেকটা স্টুডেন্ট যে ওর চেয়ে একটু কম মার্ক দিয়ে রাখবে। তো এর জন্য আসলে ক্ষয়ের প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ইমপ্রেশন ক্রিয়েট করতে টিচারের কাছে, যে তুমি আসলে এই জিনিসটা খুব ভালো মতো পড়েছো, এই টপিকটা তুমি ভালো মতো জানো, এই জিনিসটা তুমি এই জন্য ক্ষয়ে ডিটেলস সহকারে, যারা ভালো করতে চাও অবশ্যই ডিটেলস সহকারে লিখবে।
কম, খুব বেশি লেখার দরকার নেই, আমাদের যতটুকু লেখা প্রয়োজন ততটুকুর মধ্যেই চেষ্টা করবে আজগুবি কথাবার্তা না লিখে বা অপ্রয়োজনীয় জিনিসপত্র না লিখে ডিটেলসগুলো ইউজ করতে। যেমন ধরো আইনের উৎসর মধ্যে আছে জনমত, প্রথা, ধর্ম, এবং এর মধ্যে আছে আমার মনে পড়ে এর মধ্যে একটা আছে হচ্ছে বিবেক, বিবেকবোধ, এবং আরেকটা আছে ন্যায়, বিচারকের মতামত, বিচারকের হ্যাঁ বিচারকের মতামত, বিচারকের আদেশ। তো ওর মধ্যে দেখবে যে এই বিচারকের আদেশ এটা হচ্ছে আইনের উৎস হিসেবে কিভাবে আসলো, কার মাধ্যমে আসলো, এই জিনিসটা লেখা আছে। এই নামটা যদি তুমি একবার লেখো ক্ষয়ের প্রশ্নের উত্তরে, তোমারটা তো এমনি বাকিগুলো আর আলাদা হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপর আমাদের পড়তে হবে আইনের শাসন। আইনের শাসন কেন পড়তে হবে? আইনের শাসন আসলে এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। আইনের শাসনটা মাস্ট, অবশ্যই সবাই পড়ে যাবে। এবং স্বাধীনতা ও সাম্যের ধারণা এবং এদের মধ্যকার সম্পর্ক। আইনের শাসনের সাথে আমাদের এখানে দেখবে আরেকটা জিনিস আছে, যারা একটু অ্যাডভান্স, একটু বেশি কষ্ট করতে চাও, আইনের শাসনের সাথে ওখানে দেখবে যে নৈতিকতার পার্থক্য বা নৈতিকতার সম্পর্ক, আইনের শাসনের সাথে নৈতিকতার সম্পর্ক, এই একটা বিষয় আছে। এই জিনিসটা একটু দেখে যাবে যারা পারবে। স্বাধীনতা ও সাম্যের ধারণা এবং এদের মধ্যকার সম্পর্ক। স্বাধীনতা ও সাম্য কি একে অপরের পরিপূরক নাকি একে অপরের বিরোধী? এই জিনিসটা কিন্তু খুবই আসে পরীক্ষায়। তো অবশ্যই চেষ্টা করবে, আমি বলবো যে তোমরা সবাই এই জিনিসটা অ্যাটলিস্ট এই চ্যাপ্টার থেকে পড়বে। তো আমরা কি কি দেখলাম? এই চ্যাপ্টার থেকে আমাদের মাস্ট পড়তে হবে সবগুলোর সংজ্ঞা, মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্যের সংজ্ঞা পড়তে হবে। তারপর আমাদের পড়তে হবে মূল্যবোধের ধারণা, বৈশিষ্ট্য। এগুলো তো অবশ্যই সবাই পড়বে না, আমি জানি, যারা পারবে তারা পড়বে, কিন্তু অবশ্যই পড়তে হবে আইনের শাসনের বিষয়টা, আইনের শাসন এবং আইনের উৎস, এটা মাস্ট, কেউ বাদ দিবে না। এবং স্বাধীনতা ও সাম্যের সম্পর্কটা কেমন, এই জিনিসটাও তোমরা সবাই পড়ার চেষ্টা করবে পরীক্ষার আগে। এখন আমরা দেখবো চতুর্থ অধ্যায়। এখন যারা কম পড়ে ভালো নাম্বার তুলতে চাও তারা এই চ্যাপ্টারটা পড়তে পারো। আমি এটা 2 স্টার দেব। যারা কম পড়ে ভালো নাম্বার তুলতে চাও তাদের জন্য এটা চতুর্থ অধ্যায়, ই গভর্নেন্স ও সুশাসন। আচ্ছা, এই চ্যাপ্টারে আমাদের পড়তে হবে ই গভর্নেন্সের ধারণা। অবশ্যই আমাদের ধারণা জানতে হবে, ক এবং ক্ষয় ধারণা থেকেই আসে, ধারণা এবং সংজ্ঞা এবং উদ্দেশ্য। এটার উদ্দেশ্য যে ই গভর্নেন্স আর সুশাসন, মানে ই গভর্নেন্স কেন গুরুত্বপূর্ণ সুশাসনের জন্য, এটা গ এবং ঘয়ে আসে পরীক্ষায়, সুশাসনের প্রভাব। এখন এটা কম পড়ে, আমি কেন বললাম এটা কম পড়ে যারা বেশি নাম্বার তুলতে চাও, কারণ এটা আবার রিস্কও আছে। এই চ্যাপ্টার থেকে কিন্তু সবসময় আবার প্রশ্ন আসেও না, কখনো কখনো আসে, কখনো কখনো আসে না। তো আমরা বলতে পারছি না 100% যে এটা আসবেই। যেমন আমরা এই 3টা চ্যাপ্টারের বিষয়ে যেটা জানি যে মাস্ট 95% ক্ষেত্রে এই 3টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়, কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন যে হবেই হবে এটা আমরা বলতে পারছি না, তাই আমরা এটাকে 2 স্টার দিচ্ছি। কখনো কখনো আসে, কখনো কখনো আসে না। সো এই চ্যাপ্টার যেহেতু ছোট আছে, যারা একটু কম পড়ে ভালো করতে চাও তারা রিস্ক নিয়ে পড়ে ফেলতে পারো, আর যারা অবশ্যই ভালো করতে চাও তারা রিডিং অ্যাটলিস্ট একবার বা কয়েকবার রিডিং দিয়ে তারপরে যাবে। যদি আসে তাহলে তো ভালো, যদি তোমার মনে হয় তুমি এটা থেকে লিখবে তাহলে এই জিনিসগুলো খুব ভালো মতো পড়ে যাবে। সুশাসনের ই গভর্নেন্সের প্রভাব, ই গভর্নেন্সের উদ্দেশ্য কি এবং এটার ধারণাটা আসলে কই থেকে এসেছে, এই জিনিসগুলো একটু খুব ভালো মতো পড়ে যাবে যদি পরীক্ষা গিয়ে মনে হয় তুমি এটা অ্যান্সার করবে। তো পঞ্চম অধ্যায় কি আছে? পঞ্চম অধ্যায় আছে নাগরিক অধিকার, কর্তব্য এবং মানবাধিকার। এখন এই চ্যাপ্টারটা সহজ, সত্যি বলতে এই চ্যাপ্টারটা বাকিগুলোর তুলনায় সহজ, কারণ এখানে পয়েন্ট আছে প্রচুর। তুমি চাইলে পয়েন্ট মুখস্থ করে চলে যেতে পারো পরীক্ষায়, এখানে তোমার খুব বেশি আসলে কষ্ট করার দরকার নাই। এই কারণে আমি এটাকে আসলে 2 স্টার দেব। এটা একটু কম ইম্পর্টেন্ট এবং যারা কম পড়ে বেশি নাম্বার তুলতে চাও তাদের জন্য এটা ভালো একটা চ্যাপ্টার। নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্যের তালিকা এটা পড়তে হবে আমাদের। এবং মৌলিক অধিকার দেখবা তোমরা বইয়ে আছে মৌলিক অধিকারগুলো কি কি, এটার একটা তালিকা দেওয়া আছে। কর্তব্যগুলো কি কি, তোমাদের সব মুখস্থ করার দরকার নাই, তোমরা চেষ্টা করবে 10টা থেকে 12টার জাস্ট পয়েন্টগুলো মুখস্থ করা। পয়েন্ট মানে হচ্ছে হেডিংগুলো মুখস্থ করা, পুরা ভেতরে কি আছে এটা দরকার নাই, জাস্ট হেডিংগুলো মুখস্থ করলেই এনাফ। দরকার নাই বলতে দরকার আছে, পড়ে যাবে যে ভেতরে কি আছে যাতে তুমি নিজের মতো লিখতে পারো, এটাই, আর কিছু না। তথ্য অধিকার, আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের মধ্যে যদি ইম্পর্টেন্ট একটা জিনিস হয় সেটা হচ্ছে তথ্য অধিকার আইন ও এর গুরুত্ব, কিন্তু এটা হয়তো তোমাদের জন্য একটু কঠিন মনে হতে পারে, মানে অনেকেই হয়তো স্কিপ করার ট্রাই করতে পারো। তো তোমরা যদি বাকি চ্যাপ্টারগুলো কভার দিতে পারো এটা স্কিপ করেও করতে পারো, কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সৃজনশীল না লিখতে চাইলেও এমসিকিউ এর জন্য কিন্তু তোমাদের পড়ে যেতে হবে। এখানে অনেক সাল আছে, অনেক কিছু আছে, ইতিহাস রয়েছে তথ্য অধিকার আইনের, এই জিনিসগুলো একটু দেখে যেতে হবে ভালো মতো। আচ্ছা, এখন ষষ্ঠ অধ্যায় আমরা কি পড়বো? রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন, এই চ্যাপ্টারের নাম। তো আমাদের এখানে পড়তে হবে নেতৃত্বের ধরন,
পরীক্ষা বইয়ে দেখবে নেতৃত্বের ধরন কয় প্রকার, কি কি, এবং এগুলো কোথা থেকে, মানে এগুলোর উদাহরণ দেয়া আছে। তো উদাহরণ অনেক সময় চায় যে নেতৃত্বের ধরনগুলো কি কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো তোমরা এই উদাহরণগুলো একটু পড়ে যাবে। ক্ষয়ের প্রশ্নে অনেক সময় আসে এটা, নেতৃত্বের ধরনগুলা। এবং গয়েও অনেক সময়, ঘয়েও থাকে, উদ্দীপকে অনেক সময় দেখা যায় যে নেতৃত্বের ধরন অনুযায়ী ব্যাখ্যা থাকে উদ্দীপকে, এবং ওইটা দিয়ে বলে যে গ এবং ঘয়ে বলে যে নেতৃত্বের ধরনগুলো কি কি, সেগুলো ব্যাখ্যা করো এবং উদাহরণ সহ দেখাও। নেতৃত্বের গুণাবলী কি কি, এই জিনিসটা দেখতে হবে যে কি কি গুণ থাকলে আসলে সেটাকে ভালো নেতৃত্ব বলা হয়, বা নেতৃত্ব হতে হলে কি কি গুণ থাকতে হয়। এই জিনিসগুলো পয়েন্টগুলো জাস্ট দেখে যাবে, খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, জাস্ট পয়েন্টগুলো দেখলে তুমি সুন্দর করে তোমার মতো লিখতে পারবে। জাস্ট আরেকটা জিনিস দেখবে যে তোমার এমসিকিউ এ কিন্তু 4টা অপশন থাকে, ধরো লেখা আছে যে নিচের কোনটি নেতৃত্বের গুণাবলী নয়। এই ক্ষেত্রে কিন্তু তোমার এই যে গুণাবলীগুলো কি কি ছিল, এই জিনিসটা একটু মাথায় নিয়ে যেতে হবে, যাতে তোমার মানে কনফিউশন না হয়ে যায়। অনেক সময় এটা কিন্তু কনফিউজড, একটা 4টা অপশনের মধ্যে মনে হয় যে সবগুলাই তো হবে অথবা কোনোটাই হবে না, এরকম থাকে। তো এটা যাতে না হয়, এই জিনিসটা একটু পড়ার সময় খেয়াল রাখবে যে নেতৃত্বের গুণাবলী কি কি দেয়া আছে বইয়ে, সেগুলোই খুব ভালো মতো, মানে থাকে না যে চোখ বুলিয়ে গেলে চোখের মধ্যে ওই জিনিসটা বোঝা যায়, মানে 4টা অপশনের মধ্যে কোনটা উত্তর হবে না ওটা তাকালেই বোঝা যায় যে এটা হবে না। তো এরকম গাট ফিলিং থাকা ভালো, বাট গাট ফিলিং এর উপর আসলে অ্যান্সার করাটা খুব একটা মানে বুদ্ধিমানের কাজ না। অনেক সময় দেখা যায় যে যেটা এভাবে অ্যান্সার করেছো সেটা ভুল হয়ে গেল, এটা হতেই পারে। তাই নেতৃত্বের গুণাবলীগুলো কি কি দেয়া আছে, পয়েন্টগুলো মানে নামগুলো জাস্ট একবার দেখে যাওয়া, যাতে এমসিকিউ এরকম প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারো। রাজনৈতিক দল ও উপদল। রাজনৈতিক দল কাকে বলে, প্রথমেই রাজনৈতিক দলের সংজ্ঞা পড়তে হবে, কয়ে আসতে পারে রাজনৈতিক দল কাকে বলে, এবং রাজনৈতিক দল এবং উপদলের মধ্যে সম্পর্কটা কিরকম, বা এই দুইটা আসলে জিনিসটা আসলে কি, ধারণাটা কি, ধারণাটা পরিষ্কার করে যেতে হবে। ঠিক আছে, তো এইটাও কিন্তু এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, মানে প্রশ্ন আসে না বলতে কালে ভদ্রে হয়, আবার কখনো কখনো সবসময়ই হয়। তো এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি এটা বলে দিচ্ছি তোমাদেরকে, এটা এমসিকিউ এর জন্য একটু পড়তে হবে ভালো মতো। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং ক্ষয়ে, আচ্ছা এমসিকিউ এবং অনুধাবন, অনুধাবনের জন্য এটা গুরুত্বপূর্ণ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কারা, এটা আমাদের বুঝতে হবে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সাথে রাজনৈতিক দলের তফাৎটা কোথায়। রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী দল কি একই গোষ্ঠী, নাকি তাদের মধ্যে কোনো তফাৎ আছে? যদি তফাৎ থেকে থাকে তাহলে সেটা কি, এবং দুইটা কেন আলাদা, কোন কোন দিক দিয়ে আলাদা, এই জিনিসগুলো আমাদের একটু দেখে যেতে হবে। সুশাসনে নেতৃত্বের ভূমিকা, সুশাসনের নেতৃত্বের ভূমিকা, এই যে নেতৃত্ব জিনিসটা কোথায় ইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমাদের গ এবং ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ, যে সুশাসনের নেতৃত্বের ভূমিকা। একটা জিনিস খেয়াল করবে, তোমার বইয়ের শুরুতে যেগুলো দেওয়া থাকে, চ্যাপ্টারের শুরুতে যেগুলো দেওয়া থাকে, চ্যাপ্টারের শুরুর জিনিসগুলো ক খ, ক খ এর জন্য এবং এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে, এবং চ্যাপ্টারের শেষের দিকের অংশগুলো গ এবং ঘয়ের জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে। তোমরা যদি ওইভাবে পড়ো, যেটা আমি এমসিকিউ এর জন্য পড়ে যাব, এটা আমি উদ্দীপকের জন্য মানে গ ঘয়ের জন্য পড়ে যাব, এভাবে যদি দেখো তাহলে দেখবে যে জিনিসগুলো একটু পড়া সহজ হয়। কারণ সবগুলো আসলে সমান গুরুত্ব দিয়ে পড়া পরীক্ষার আগে খুব একটা সম্ভব হয়ে ওঠে না। তোমাদের হাতে যেহেতু কিছুদিন সময় আছে, তোমরা এখনই সব ভালো মতো সর্ট আউট করে রাখো, যাতে পরীক্ষার আগে খুব একটা প্রেশার না পড়ে। আচ্ছা, এখন আমাদের সপ্তম অধ্যায়। আচ্ছা, তো সপ্তম অধ্যায়ের যে আমাদের চ্যাপ্টারটা রয়েছে সরকার কাঠামো, এই চ্যাপ্টারটা আসলে অনেক বড়, অনেক বিশাল। যদি আমি এটাকে 3 স্টার দেই, তোমরা বলতে পারো যে আপু এটা 3 স্টার যে দিলেন, এটা এত বড় চ্যাপ্টার, যদি ইম্পর্টেন্ট হয় এটা তো আমার অবশ্যই তাহলে পড়ে যেতে হবে। এত বড় একটা চ্যাপ্টার পড়তে গিয়ে তো বাকি 9টা চ্যাপ্টারই আমার পড়ার সময় থাকে না, এটা কি কোনোভাবে বাদ দেওয়া যায় না? এটা তোমাদের মনে হতেই পারে, কিন্তু প্রশ্নটা এখানে সেটা হচ্ছে যে ধরো এটা সৃজনশীল, হয়তো তুমি বাদ দিয়ে যেতে পারো, এমসিকিউ কিভাবে বাদ দিবে? একটা বইয়ের অর্ধেক অংশই কিন্তু এই চ্যাপ্টারটা নিয়ে গঠিত। তো এইটা থেকে অবশ্যই দেখা যাবে এমসিকিউ না হলেও 5-7টা আসতেই পারে, মিনিমাম 3টা-4টা তো আসবেই। তো 3টা-4টা এমসিকিউ, যারা গোল্ডেন এ প্লাস পেতে চাও, খুব ভালো নাম্বার পেতে চাও, তাদের জন্য 3টা-4টা এমসিকিউ কিন্তু অনেক বড় ব্যাপার, 3-4 নম্বর। তো আমাদের যেহেতু যারা হিউম্যানিটিস এর, আমরা কিন্তু সৃজনশীলে অনেক কিছুই হয়ে যেতে পারে, আমাদের জন্য মেইন জায়গাটাই হচ্ছে এমসিকিউ এর, এমসিকিউ এ ভালো নাম্বার একটা সিকিউর করা, এটাই হচ্ছে আমাদের নাম্বার পাওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এমসিকিউটা। তো এমসিকিউ এর জন্য হলেও সপ্তম অধ্যায় তুমি
সৃজনশীলের জন্য না পড়লেও আচ্ছা অনেকে না পড়তেও পারো, কিন্তু এমসিকিউ এর জন্য কিন্তু পড়তেই হবে। এমসিকিউ এর জন্য পড়তে গেলে দেখবে তোমার সৃজনশীলের জন্য অর্ধেক পড়া হয়েই যাবে। তো আমি বলবো এত কষ্ট না করে সপ্তম অধ্যায়টা পড়ে ফেলো। একটু কষ্ট হবে, একটু না অনেকটাই কষ্ট হবে আমি বুঝতে পারছি, কিন্তু এটা পড়ে ফেললে তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা সিকিউর, এবং সৃজনশীল একটা এখান থেকে তো মাস্ট আসবেই, বুঝাই যাচ্ছে এত বড় চ্যাপ্টার। কিন্তু একটা বিষয় যে যদি এমসিকিউ এর জন্য তো আমাদের পুরো বই এই মাথা থেকে ওই মাথা মানে এই পুরো চ্যাপ্টারটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার হলে পড়তে হবে, কিন্তু সৃজনশীলের জন্য আসলে সব টপিক ইম্পর্টেন্ট না, কিছু কিছু টপিক বেশি ইম্পর্টেন্ট যেগুলো থেকে প্রশ্ন হয়। যেমন গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের পার্থক্য, এখানে বিভিন্ন রকম সরকার ব্যবস্থার কথা বলা আছে না, সব সরকার ব্যবস্থার আসলে পার্থক্য আমাদের দেখানোর দরকার নাই। এই যে গণতন্ত্র একনায়কতন্ত্রের মূল পার্থক্যগুলো পড়ে যাবা, এবং কোনটা ভালো কোনটা খারাপ এই জিনিসটা মাথায় রাখবা। জাস্ট পরীক্ষায় গিয়ে ভালো এবং খারাপের তফাৎটা দেখাই দিতে হবে, এবং কোনটা বেশি যুগোপযোগী কোনটা বেশি আধুনিক এই জিনিসটা দেখাইতে হবে। সংসদীয় বনাম রাষ্ট্রপতি এটা প্রচুর আসে, এটা বাদ দেওয়া যাবে না, এটা অবশ্যই যারা ভালো করতে চাও তাদের বলে রাখছি যে এইটা খুব ভালো মতো পড়তে হবে। সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত এই দুইটার মধ্যে তফাৎ কি, দুইটাই কিন্তু খারাপের মানে এই দুইটা জিনিস কি অনেক কন্ট্রোভার্সিয়াল। সংসদীয় যেমন খারাপ দিক আছে ভালো দিকও আছে, আবার রাষ্ট্রপতিরও খারাপ দিকও আছে ভালো দিকও আছে, যার কারণে এই প্রশ্নটা বেশিরভাগ দেয়া হয় জাস্ট তোমার হচ্ছে ক্রিয়েটিভিটি চেক করার জন্য, যে আসলে তুমি কোনটাকে সাপোর্ট করবে বা কোনটাকে ভালো বলবে। বা অনেক সময় প্রশ্ন আসলে খুব একটা ওরকম ক্রিটিক্যাল হয়ও না, নর্মালি হয়, বোর্ড পরীক্ষার প্রশ্ন তো খুব একটা ক্রিটিক্যাল হয় না। তো তোমার এই জিনিসটা পড়া থাকলে তুমি এখান থেকে একটা সৃজনশীল পেয়ে যেতে পারো যদি তোমার কপাল ভালো থাকে। গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের বিষয়টা কি, গণতন্ত্র কিন্তু মানে সাধারণত ভালো, মানে গণতন্ত্রের গুণ বেশি দোষ কম, একনায়কতন্ত্রের আবার দোষ বেশি গুণ কম, যার কারণে এখান থেকে তুমি ইজিলি বলতে পারো যে গণতন্ত্রই চুজ করবো আমি, বা যদি বলা হয় যে দুইটা ব্যবস্থার মধ্যে কোনটা বেশি যথার্থ বলে তোমার মনে হয়, তুমি গণতন্ত্রের কথা ইজিলি বলতে পারো, এবং এটা নিয়ে তুমি পাতার পর পাতা লিখে যেতে পারো, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা বোঝানোর জন্য যে তোমার এখানে দোষ গুণ দুইটারই লিখতে হবে বা বুঝাতে হবে, কম্পারেটিভলি কোনটা বেটার কোনটা খারাপ এই জিনিসটা তোমার ইলাবোরেট করতে হবে, যার কারণে এই জিনিসটা অবশ্যই পড়ে যাবে। এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকার এটাও গুরুত্বপূর্ণ। এককেন্দ্রীয় এটা পুরো বিষয়টা হচ্ছে স্ট্রাকচারের উপর, যে কোন দেশের স্ট্রাকচার কেমন, যেটা একটু বড় দেশ সেটা সাধারণত যুক্তরাষ্ট্রীয় হয়, যেটা ছোট দেশ যেটা কোনো প্রদেশ নাই সেটা এককেন্দ্রিক হয়। তো এই জিনিসটা আসলে গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। এবং সরকারের বিভিন্ন অঙ্গ শেষে কিন্তু চ্যাপ্টারের শেষে, এই চ্যাপ্টারটা অনেক বিশাল আমি জানি কষ্ট হবে পড়তে, কিন্তু একবার হলেও ভাইয়া আপুরা পড়ে ফেলিও, কারণ তোমাদের হাতে তো সময় আছে। সরকারের বিভিন্ন অঙ্গ আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটা বিভাগের মধ্যে সম্পর্ক কেমন, কোন বিভাগের কাজ কি, এটা তুমি শর্ট করে হলেও একটু পড়ে যাও, এমসিকিউ এর জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং বিচার বিভাগের স্বাধীনতা এই জিনিসটা থেকে প্রায়ই প্রশ্ন হয়, ক্ষয়ে সাধারণত এটার প্রশ্ন আসে, এটার অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট। এবং আমি ওভারঅল এই চ্যাপ্টারকে 3 স্টার দেবো এই কারণেই, কারণ এখান থেকে তুমি এত এত প্রশ্ন পাচ্ছ, তো হোয়াই নট তুমি রিস্ক নিয়ে চ্যাপ্টারটা পড়ে ফেলো, কারণ এটা পড়লে তো তোমার অনেকগুলো প্রশ্ন তুমি পেয়ে যাচ্ছ, অনেকগুলো মার্ক তুমি সিকিউর করছো। তো এই জন্য আমি 3 স্টার, যারা কম মার্ক মানে কোনো রকম পার পেয়ে যেতে চাও বা অনেক ভালো মার্ক তুলতে চাও, যাদের প্রিপারেশন খুবই খারাপ, এই চ্যাপ্টারটা পড়ে ফেলো। এই চ্যাপ্টারটা মানে পুরাটা না পারলেও সৃজনশীলের জন্য না হলেও এমসিকিউ এর জন্য পড়ে ফেলো, এখান থেকে কিন্তু মার্ক তোলা সহজ। আর যদি তুমি একান্ত এটা বাদ দিতে চাও তাহলে আমি বলবো বাকি চ্যাপ্টারগুলো খুব ভালো মতো পড়ো, যাতে এটা না পড়লেও বাকিগুলো দিয়ে কাভার হয়ে যায়। অষ্টম অধ্যায় জনমত রাজনৈতিক সংস্কৃতি, এটাকে আমি 2 স্টার দেব, কারণ এখান থেকে প্রশ্ন সবসময় হয় না, আবার মাঝে মাঝে হতেও পারে। তাই যাদের প্রিপারেশন খারাপ এবং এই চ্যাপ্টারটা যারা পড়তে চাচ্ছ না তারা এগুলো দিয়ে পড়তে পারো, 8, 9 এগুলো তারা খুব ভালো মতো পড়তে পারো। জনমত রাজনৈতিক সংস্কৃতি, এটা থেকে প্রশ্ন হবে হচ্ছে জনমতের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, জনমত কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলো কি কি। এবং এখানে দেখবা এখানেও কিন্তু সেম কতগুলো যারা রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন তাদের বিভিন্ন রকম উক্তি দেয়া আছে, একটা দুইটা উক্তি মনে রাখা জরুরি। এবং জনমত গঠনের মাধ্যম সমূহ, এই চ্যাপ্টারের মধ্যে মূল ইম্পর্টেন্ট বিষয়টাই হচ্ছে এইটা, জনমত গঠনের মাধ্যম সমূহ, সংবাদপত্র, রেডিও, টিভি, সামাজিক মাধ্যম এবং কোনটা কিভাবে রাজনৈতিক, এখানে রাজনৈতিক সংস্কৃতিও আছে শেষে, কিন্তু এই যে সংবাদ গঠনের যে মাধ্যমগুলো রয়েছে, সংবাদপত্র, রেডিও, টিভি, সামাজিক মাধ্যম, কোনটা কিভাবে গণমত গঠন করছে এই জিনিসটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এই জিনিসটা পড়লে এই চ্যাপ্টারটা তোমাদের কভার হয়ে যাবে। এবং রাজনৈতিক সংস্কৃতি কি, এটা ক্ষয়ে আসে সাধারণত, এটা অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তুমি সাথে সাথে যদি বইয়ে দাগিয়ে রাখো, পরে তুমি পড়ার সময় ওইভাবে পড়বে যে আমি এখান থেকে অনুধাবন যদি আসে কিভাবে লিখবো, এখান থেকে যদি সৃজনশীল আসে আমি কিভাবে গুছিয়ে লিখবো, এটা আগেই মাথায় সেট করে রাখবে। পরীক্ষা গিয়ে তোমার, যেহেতু আমাদের সময় কম, 3 ঘন্টায় 7টা সৃজনশীল লেখা খুবই টাফ বিষয়,
3 ঘন্টার মধ্যে এর মধ্যে আবার এমসিকিউ আছে। তো ওভারঅল তোমার মাথায় সব সেট করে যেতে হবে, যাতে প্রশ্ন দেখেই তোমার সাথে সাথে মাথায় উত্তরটা চলে আসে যে এটা কি হবে। উত্তর কিন্তু সবাই লিখতে পারে, যে ফেল করে সেও উত্তর লিখে দিয়ে আসে কোনো রকম, যে কোনো রকম পাস করে সেও উত্তর লেখে, যে খুব ভালো করে ফার্স্ট হয় বোর্ডে ফার্স্ট হয় সেও উত্তর লেখে, সবাই উত্তর লেখে, কেউ খাতা ফাঁকা রেখে আসে না। হিউম্যানিটিজে কেউ খাতা ফাঁকা রেখে আসে না। তো এখানে বিষয়টা হচ্ছে যে খাতা সবাই ভরাবে, কিন্তু কে কিভাবে ভরাবে খাতাটা, এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে। নবম অধ্যায় হচ্ছে জনসেবা ও আমলাতন্ত্র। এই চ্যাপ্টারটা আমি 2 স্টার দেব, কারণ এখান থেকেও সেম সবসময় প্রশ্ন হয় না, আবার হতেও পারে মাঝে মাঝে। তো এখান থেকে পড়বে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য, আমলাতন্ত্রের কার্যাবলী ভূমিকা এবং সুশাসনে আমলাতন্ত্র, মানে ওভারঅল এখানে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যের মধ্যে ওখানে দেখবে বইয়ে ম্যাক্স ওয়েবারের কিছু বৈশিষ্ট্য দেয়া আছে, ওই বৈশিষ্ট্যগুলো ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। ওটা পড়লে তুমি এখান থেকে যদি সৃজনশীল লিখো ওই পয়েন্টগুলো ম্যাক্স ওয়েবারের নাম উল্লেখ করে যদি লেখো, দেখবে এখানে ভালো মার্ক আসছে। আমলাতন্ত্রের কার্যাবলী এবং ভূমিকা পয়েন্ট আকারে ধরে পড়ে ফেলবে, এবং সুশাসনে আমলাতন্ত্র আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এটা তোমার উচ্চতর দক্ষতা বা ঘয়ের জন্য ইম্পর্টেন্ট, এটা ঘয়ের জন্য ইম্পর্টেন্ট, সুশাসনে আমলাতন্ত্র কিভাবে অ্যাপ্লাইড হয়। এখন আমাদের দশম অধ্যায়, এটা মাস্ট পড়তে হবে, কারণ এখান থেকে প্রশ্ন সবসময়ই হয়, এখান থেকে প্রশ্ন বাদ যায় না সাধারণত। 3 স্টার দেব। এখান থেকে এমসিকিউ আসে মোটামুটি কম বেশি আসে, কিন্তু সৃজনশীল কিন্তু এসেই থাকে। তো সৃজনশীলটা আমাদের যেহেতু বেশি ফোকাস, কারণ এখানে 10 নাম্বার, তো এটা আমরা পড়বো, অবশ্যই সবাই পড়বে, ঠিক আছে। দেশপ্রেম ও জাতীয়তার মধ্যে 2টা বিষয় আছে, একটা হচ্ছে দেশপ্রেম এবং জাতীয়তা, মোটামুটি সহজ এই চ্যাপ্টার, পড়ে ফেলা যায়, এবং ছোটও আছে এবং কন্টেন্টও অনেক ইজি, পড়ে ফেলতে পারো। জাতীয়তার মধ্যে পার্থক্যটা পড়তে হবে এখান থেকে, ঠিক আছে, যে জাতি এবং জাতীয়তা আসলে কি। 2টা জিনিস আমরা বুঝি, খুব ভালো মতোই বুঝি, জাতি এবং জাতীয়তার মধ্যে পার্থক্যটা আমরা বুঝি, কিন্তু এটা আমাদের বইয়ের ভাষায় সুন্দর করে পড়তে হবে, যে জাতি জিনিসটা কি এবং জাতীয়তা জিনিসটা কি। জাতি হচ্ছে দেখা যায়, জাতীয়তা তো একটা ফিলিংস, এটা তো দেখা যায় না, এই জিনিসটাই হচ্ছে আসল কথা। জাতীয়তা নির্ধারণের উপাদানগুলো মুখস্থ করে ফেলবো পয়েন্ট ধরে, যে আসলে কি কি উপাদান রয়েছে জাতীয়তা নির্ধারণের, এবং দেশপ্রেম এবং জাতীয়তার সম্পর্ক, এটা এখান থেকে খুবই আসে পরীক্ষায়। দেশপ্রেম এবং জাতীয়তার মধ্যে সম্পর্ক কি, এটা দেখা যায় উদ্দীপক ধরে প্রশ্ন করে দেয়, যে এটা এখানে কি ফিলিংস এর কথা বলা হয়েছে, এই দুইটার মধ্যে সম্পর্ক কি ব্যাখ্যা করো। তাই এটা অবশ্যই পড়বে এই চ্যাপ্টার থেকে, খুব ভালো মতো পড়বে, শুধু পড়বে না, এটা তো পড়বেই চ্যাপ্টার, তার মধ্যে এই অংশটুকু সবচেয়ে ভালো মতো পড়বে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের মোটামুটি প্রথম পত্রের সাজেশন আমাদের এখানেই দেয়া হয়ে গেল। এখন দেখো কোন কোন চ্যাপ্টার আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথম অধ্যায় মাস্ট পড়তে হবে, দ্বিতীয় অধ্যায় মাস্ট পড়তে হবে, তৃতীয় অধ্যায়ও মাস্ট পড়তে হবে। যে যেভাবে পরীক্ষা দিতে চাও, যার প্রস্তুতি যেমনই হোক না কেন, এই 3টা চ্যাপ্টার সবাইকেই পড়তে হবে। এবং কোন কোন টপিক সেটা তো আমরা ব্যাখ্যা করেছি, যে কোন কোন টপিক আমরা কিভাবে পড়বো, কোনটা কোন প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখবো চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই 3টা চ্যাপ্টার আমরা কখন পড়বো। ষষ্ঠ অধ্যায়টা এমসিকিউ এর জন্য এবং অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে সাধারণত খুব একটা পরীক্ষা প্রশ্ন আসে না, বা পরীক্ষা প্রশ্ন আসলে আমি বইটা স্কিপ করে অন্যান্য গুলা থেকে দাও, কারণ এখান থেকে আসলে উত্তর লিখলেও অত বেশি বড় হবে না, ইফেক্টিভ হবে না, মানে সুন্দরভাবে লেখা যায় না সাধারণত। তো বাকিগুলা থেকে দিলে দেখা যাবে এর চেয়ে ভালো লিখতে পারে। এটা আসলে পুরোটাই ডিপেন্ড করতেছে তোমার প্রস্তুতির উপর, তুমি কোন চ্যাপ্টারে কতটুকু ভালো এটার উপর। কিন্তু আমার সাজেশন থাকবে যে এখান থেকে সৃজনশীল না লেখার, ঠিক আছে। এখন চতুর্থ, পঞ্চম কখন ভালো মতো পড়বে, যখন তোমার সপ্তমের উপর সপ্তম চ্যাপ্টারটা অত ভালো মতো পড়ো নাই, তখন তুমি এই 2টা খুব ভালোভাবে পড়বে। আর এমনিতে যারা কম পড়ে বেশি নাম্বার তুলতে চাও, তারা এই 2টা চ্যাপ্টার পড়বে, যদি সপ্তম বাদ দিতে চাও। আর সপ্তম অধ্যায়টা আমি বলবো পড়তে, যাদের কষ্ট হয় তারা এটা বাদ দিয়ে 4-5 অধ্যায় পড়তে পারো, 4-5-6 এই 3টা পড়তে পারো। আর যারা 4-5-6 পড়ার পাশাপাশি আরো বেশি পড়তে চাও, তারা সপ্তম অধ্যায়টা অবশ্যই পড়বে, কারণ এখান থেকে সৃজনশীল তুমি স্কিপ করতেই পারো, কিন্তু এমসিকিউ তো করতে পারবে না। এবং এত বড় চ্যাপ্টার, তোমাদের কি মনে হয় এখান থেকে একদমই এমসিকিউ আসবে না? না হলেও তো 4-5টা আসবে, এটা তো আশা করাই যায়। এখন অষ্টম অধ্যায় মোটামুটি পড়ে গেলে হবে, এমসিকিউ এর জন্য পড়তে পারো। এবং এখান থেকে সৃজনশীল আসে, কখনো কখনো আসে, কখনো কখনো আসে না, তো বলা যায় না, আসতেও পারে। তো যদি আসে তখন তুমি এই টপিকগুলো বেশি ভালো মতো পড়বে, যদি আসে এই টপিকগুলো থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকে, এগুলো দেখে নেবে। এবং নবম অধ্যায় সেম, অষ্টম অধ্যায়ের মতোই টপিকগুলো ধরে পড়ে নেবে। এবং দশম অধ্যায় অবশ্যই পড়বে, যার যেমনই প্রস্তুতি হোক না কেন, দশম অধ্যায়টা পড়বে। 1, 2, 3, 10, 7 এগুলো সবাই, এই চ্যাপ্টারগুলো সবাই পড়ার চেষ্টা করবে। এবং এর মধ্যে এই টপিকগুলো আসলে গুরুত্বপূর্ণ। এখন আমরা দ্বিতীয় পত্রে চলে যাই, যে দ্বিতীয় পত্রে আমাদের আসলে কি কি গুরুত্বপূর্ণ।
আচ্ছা, দ্বিতীয় পত্রের যে বিষয়টা, যে জিনিসটা, অভিযোগটা তোমাদের সবসময় থাকে যে আপু এই চ্যাপ্টারটা মানে এই পত্রটার মধ্যে চ্যাপ্টারগুলো অনেক বড় হয়ে থাকে, অনেক বেশি ইতিহাস বেসড এবং অনেক সাল থাকে। তো আমি বলবো সব আসলে লাগে না, তুমি জাস্ট জানার জন্য পড়ে যাবা সিকোয়েন্স ধরে, কিন্তু যখন পরীক্ষার জন্য প্রস্তুতিটা নেবে তখন আসলে সব গুরুত্বপূর্ণ না, সব লাগেও না। এমসিকিউ এর ক্ষেত্রে হয়তো সালগুলো একটু গুরুত্বপূর্ণ হয়, কিন্তু তাও দেখা যায় যে খুব একটা অত স্পেসিফিক ভাবে আসে না আসলে। তো তুমি একটু যদি এমসিকিউ গুলো, বিগত বছরের যে এমসিকিউ রয়েছে এগুলো দিকে একটু চোখ বুলাও, দেখবে এই চ্যাপ্টার গুলো থেকে কি ধরনের এমসিকিউ আসে, এটা তোমরা একটা ধারণা পেয়ে যাবে মোটামুটি। আসলে সব সাল, সব ডিটেলস, এত ডিটেলস আসলে লাগে না। তো প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মোটামুটি খুবই মানে গুরুত্বপূর্ণ আমি বলবো, কারণ যেহেতু দুইটাই ইতিহাস বেসড, দুইটাই বাংলাদেশের ইতিহাস নিয়ে লেখা। প্রথমটা হচ্ছে ব্রিটিশ ভারতের এবং দ্বিতীয়টা হচ্ছে, এটা আসলে বেশি ইম্পর্টেন্ট, দ্বিতীয় চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট। প্রথম চ্যাপ্টারের মধ্যে যে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে বঙ্গভঙ্গ একটা, বঙ্গভঙ্গটা গুরুত্বপূর্ণ। বঙ্গভঙ্গের সাল, সময়, এটা কিভাবে ঘটেছিল, কাহিনীটা জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবে, যেহেতু এখান থেকে ইতিহাস ভিত্তিক প্রশ্নই আসে। এবং এর ফলাফল এবং গুরুত্ব মানে বঙ্গভঙ্গ রিলেটেড যে সকল তথ্য রয়েছে বা যে বর্ণনাগুলো রয়েছে, ফলাফল, এটার গুরুত্ব, এটা কেন হয়েছিল, কি কি ঘটনার এর পেছনে রয়েছিল, এটা পড়তে হবে। 1906 সালের মুসলিম লীগ প্রতিষ্ঠা এবং 1911 সালের বঙ্গভঙ্গ রদ। দেখো 1905, 1906, 1911 এটা কিন্তু একই মানে ঘটনার ধারাবাহিকতায় ঘটা একটা ব্যাপার, মানে একটা সিকোয়েন্স মেনটেন করে এটা ঘটেছে। তো এটা আসলে একটা ঘটনার মধ্যেই পড়ে যায়। বঙ্গভঙ্গের কারণেই দেখা যায় 1906 সালে মুসলিম লীগ গঠন হয় এবং 1911 সালে গিয়ে আবার বঙ্গভঙ্গ রদ করা হয়। তো এই জিনিসগুলো আসলে তোমাদের ওই সিকোয়েন্স ধরে ধরে পড়তে হবে। মূলত এই অংশটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। এবং এই পরীক্ষা, এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসুক আর না আসুক, একটা প্রশ্ন সবসময় আসে, সেটা হচ্ছে লাহোর প্রস্তাব। তো বঙ্গভঙ্গ তো আমরা পড়বই, যে বঙ্গভঙ্গ থেকে প্রশ্ন হয়, মাঝে মাঝে হয় না, কিন্তু লাহোর প্রস্তাব থেকে কখনোই প্রশ্ন বাদ যায় না। তো লাহোর প্রস্তাব পড়তে হবে। 1940 সালে লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল এবং এটা তাৎপর্য, এবং লাহোর প্রস্তাব নিয়ে দেখা যায় যে ইতিহাস লিখতে আমাদের খাতা শেষ হয়ে যায়, পরে আমাদের আর বৈশিষ্ট্য তাৎপর্য লেখার সময়ই থাকে না। এরকম যদি প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা ইতিহাস তো লিখবো না, 3-4 লাইন লিখবো গুরুত্বপূর্ণ যে কথাগুলো আছে। কে লাহোর প্রস্তাব পেশ করেন, কত সালে করেন, কোথায় করেন, এটুকু লিখলেই এনাফ। এবং তারপর আমরা সরাসরি বৈশিষ্ট্য এবং তাৎপর্য চলে যাব। ঠিক আছে, আমরা বেশি সময় ওখানে নষ্ট করবো না, আমাদের সময় কম কিন্তু লেখা অনেক বেশি, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 1947 সালের ভারত শাসন আইন ও ভারত বিভাগ, এটাও আমাদের জানতে হবে, যেহেতু দেখো আমাদের পুরো চ্যাপ্টারের মধ্যে মূলত প্রথম অংশের যেটা, প্রথম অংশ 1905 সালের ওইটুকু ইম্পর্টেন্ট, মাঝখানে 1940 সালে লাহোর প্রস্তাবটা গুরুত্বপূর্ণ, এবং শেষে গিয়ে 1947 সালে কিভাবে ভারত বিভাগ হলো এই জিনিসটাও গুরুত্বপূর্ণ। তো আমাদের এর ভেতরে যে জিনিসগুলো আছে এগুলো থেকে খুব রেয়ারলি প্রশ্ন আসে, যদি প্রশ্ন আসে মানে ওটা ব্যতিক্রমের মধ্যে পড়ে যাবে আর কি, ওটা সাধারণত হয় না। তো 47 সালের ভারত শাসন আইনটা জানতে হবে। এখানে তোমরা অনেকগুলো ভারত শাসন আইন পাবে, এর মধ্যে 47-এর ভারত শাসন আইন বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটার বৈশিষ্ট্যগুলো পড়বে তোমরা, কারণ এই আইনের কারণেই কিন্তু পরবর্তীতে ভারতকে বিভক্ত করা হয়। এবং ভারত বিভাগের আগের এবং পরের ঘটনাগুলো একটু ভালো মতো জেনে রাখবে। দ্বিতীয় অধ্যায় থেকে কি পড়বো, পাকিস্তান থেকে বাংলাদেশ, এটা 47 থেকে 71-এর যে অংশটা, এটা কভার করেছে এই চ্যাপ্টার, এবং এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এতদিন পর্যন্ত। এবং এখন যদি প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ না হয় তাহলে এখনো আসলে এটাই গুরুত্বপূর্ণ। তো এটার মধ্যে আমাদের পড়তে হবে 52 সালের ভাষা আন্দোলন এবং এর গুরুত্ব। 52 সালের ভাষা আন্দোলন থেকে তো সবসময় প্রশ্ন হয়, কিন্তু একটা বিষয় যেটা থেকে কখনোই প্রশ্ন বাদ যায় না, সেটা হচ্ছে 6 দফা আন্দোলন, 6 দফা কর্মসূচি, বাঙালির মুক্তির সনদ। এটা থেকে হয় এমসিকিউ আসবে, নয় পরীক্ষায় প্রশ্ন আসবে, মানে সৃজনশীল আসবে, কিছু না কিছু সবসময়ই আসে। তো মাস্ট এটা যারা পড়তে চাও, মানে এটা যারা এই চ্যাপ্টার যারা বাদ দিবে তারাও এই 6 দফাটা খুব ভালো মতো পড়বে। আর কিছু পড়ো না পড়ো, ভাষা আন্দোলন এবং 6 দফা এই চ্যাপ্টার থেকে মাস্ট সবাই পড়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো 69 সালের গণ অভ্যুত্থান, 70 সালের সাধারণ নির্বাচন, এই মেইন ঘটনাগুলো যেগুলো, এর মধ্যে দেখবে অনেক অনেক ঘটনা, অনেক কাহিনী, অনেক মানুষের নাম, অনেক কিছু দিয়ে ভরায় রাখছে, তাই না? এটা জাস্ট তোমার জানার জন্য, সিকোয়েন্স গুলো বোঝার জন্য। এখন তো তুমি এইচএসসি স্টুডেন্ট, তোমার তো এখন অনেক গভীরভাবে জ্ঞান রাখতে হবে এই বিষয়গুলো সম্পর্কে, তাই এত কিছু দেয়া। কিন্তু পরীক্ষা আসলে খুব একটা এত কিছু থেকে প্রশ্ন আসে না। মেইন যে পয়েন্টগুলো সেগুলো থেকে, মেইন যে ব্রেক থ্রু গুলো হয়েছে ইতিহাসে, সেই জায়গাগুলো থেকে আসলে প্রশ্ন আসে। যেমন গণ অভ্যুত্থান, সাধারণ নির্বাচন, 71-এর অসহযোগ আন্দোলন, 7ই মার্চের ভাষণ, এটাও গুরুত্বপূর্ণ। 7ই মার্চের ভাষণের ঐতিহাসিক গুরুত্ব, 7ই মার্চের ওখানে দেখবে পুরো ভাষণটা দেওয়া আছে, কিন্তু আসলে আমাদের লাগবে এই 7ই মার্চের ভাষণ আসলে কেন গুরুত্বপূর্ণ ছিল।
তো এটা অনেকে বানায় বানায় লেখো ম্যাক্সিমামই, কিন্তু আসলে এটা বানায় না লিখে একটু যদি পড়ে যাও দেখবা তোমার জন্য তোমার লেখাটা বাকি 100 জন, ধরো 100 জনই সবাই বানায় লিখেছে, সবাই বানায় লিখে তো সবাই সেম নাম্বারই পাবে, দেখা যাবে কেউ কেউ আরো কম পাবে। তো এই কাজটা করো না। যারা ভালো মার্ক তুলতে চাও, শুধু 80-80 ঘরে থাকতে চাও না, আরো বেশি মার্ক তুলতে চাও, আমাদের এই সাবজেক্টগুলোতে খুব বেশি মার্ক তোলা অনেক কঠিন, এটা আমি নিজেও ফিল করেছি। কিন্তু এই জিনিসগুলো যদি তুমি একটু ব্যতিক্রম ধর্মী ভাবে লিখতে পারো বাকিদের তুলনায়, দেখবে তোমার নাম্বার বাকিদের চেয়ে একটু বেশি আসবে। আচ্ছা, তৃতীয় অধ্যায় হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশের স্বাধীনতা লাভ। এটাকে আমি 2 স্টার দেবো। মানে এটা খুব একটা পরীক্ষায় গুরুত্বপূর্ণ না, পরীক্ষা আসে না প্রশ্ন, এবং আসলেও দেখা যায় আমরা এগুলো থেকেই অ্যান্সার করি, এটা থেকে খুব একটা অ্যান্সার করি না। তো তুমি চাইলে এটা, যদি তোমার এই 2টা চ্যাপ্টার তুমি না পড়তে চাও তাহলে তুমি এটা পড়তে পারো, রিস্ক নিয়ে পড়তে হবে কারণ পরীক্ষা নাও আসতে পারে, যদি আসে তাহলে তো তোমার কপাল ভালো, কিন্তু এমসিকিউ এর জন্য অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? এমসিকিউ এর জন্য, কারণ আমরা এমসিকিউ এর জন্য একভাবে পড়ি, সৃজনশীল লিখতে গেলে আমরা তখন আরেকভাবে পড়ি। তো এমসিকিউ এর জন্য একবার দেখে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও নেতৃত্ব, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরেবাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক ভূমিকা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শেরেবাংলা ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এই দুইজনেরটা বেশি গুরুত্বপূর্ণ, এই দুইজনেরটা একটু ভালো মতো দেখে যাবে। চতুর্থ অধ্যায় হচ্ছে বাংলাদেশের সংবিধান। আচ্ছা, সংবিধান নিয়ে তো তোমাদের অনেক অনেক অভিযোগ, অনেক কান্নাকাটি, অনেক কষ্ট, অনেক দুঃখ, আমি বুঝি সবই। এখন বাংলাদেশের সংবিধান এই অধ্যায়টা আমরা কি করবো? আমরা অনেক বেশি পড়বো নাকি পড়বোই না, নাকি মোটামুটি পড়বো? আমরা এটা 3 স্টারের ঘরে রাখবো, আমরা অবশ্যই এটা পড়বো এবং খুব ভালো মতো পড়বো, এবং আমাদের সব কিন্তু লাগবে না, তোমাদের আসার কথা হচ্ছে সব লাগবে না। এই যে সংশোধনীগুলো রয়েছে না, সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী, কিন্তু এখানে সবগুলো সংশোধনীর কথা লেখা নেই। কি আছে গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ কোনগুলা? 12 গুরুত্বপূর্ণ, 13 গুরুত্বপূর্ণ, 4 গুরুত্বপূর্ণ, এরকম দেখবা যে যেই সংশোধনের পয়েন্টগুলো দিয়ে বাংলাদেশের বড় বড় জিনিসগুলোকে চেঞ্জ করে ফেলা হয়েছে, বা বড় বড় মানে বেশ গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে চেঞ্জ করে ফেলা হয়েছে, সেগুলোই আসলে তোমার পড়তে হবে, মনে রাখতে হবে, জাস্ট, আর কিছু না। এবং এগুলো আসলে খুব একটা মাথায় প্রেশার নেওয়ার দরকার নেই, আচ্ছা এটা কত নাম্বার সংশোধনী ছিল, এটা কত নাম্বার ছিল, খাতায় লিখবে 12 নম্বরে কি ছিল, 12 নম্বর পাশে ছোট ছোট করে লিখে রাখবে 13 নম্বরে কি ছিল। তো এগুলো মনে রাখাটা আরও ইম্পর্টেন্ট। তো এই সংশোধনীগুলো যখন তুমি পড়বে দেখবে এগুলো থেকেই ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে, যে উপরাষ্ট্রপতি পদ কবে বিলুপ্ত করা হয়, ইসলামকে কখন রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়, এগুলো এমসিকিউতে আসে। এমসিকিউ এর জন্য হলেও এই চ্যাপ্টার তোমার পড়তে হবেই। এবং 72 সালের সংবিধান প্রণয়নের ইতিহাসটা খুব ভালো মতো পড়তে হবে, জানতে হবে, এটা ক্ষয়ে আসে গয়ে আসে, এটা ভালো মতো পড়তে হবে। এবং এর বৈশিষ্ট্যগুলো কি ছিল, 72 সালের যে সংবিধান, বর্তমানে কিন্তু এই চ্যাপ্টার অনেক বেশি রেলিভেন্ট। বাংলাদেশের যদি চেঞ্জগুলোর দিকে খেয়াল করি, সংবিধান কিন্তু এখনো পরিবর্তনের মধ্যেই রয়েছে। তো এই জন্য এই চ্যাপ্টারটা আসলে তোমাদের বাদ দেওয়া উচিত হবে না। সংবিধানের মূলনীতি কি কি এটা অবশ্যই পড়বে, এটা তোমাদের অবশ্যই, এটা বাদ দেওয়ার কোনো উপায় নাই, ঠিক আছে? সংবিধানের মূলনীতি পড়তে হবে, মৌলিক অধিকার পড়তেই হবে। এবং সংশোধনী সব লাগবে না, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই, কোনো মাথায় প্রেশার নেওয়ার দরকার নাই। যেই জিনিসগুলো মনে হবে যে অনেক বড় বড় চেঞ্জ নিয়ে আসছে, বা বড় বড় বিষয় এখানে উঠে আসছে, ছোট ছোট অনেক কিছু ঘটছে, ছোট ছোট অনেক সংশোধনী হয়েছে, ওগুলো লাগবে না। এই বড় বড় গুলা হচ্ছে জাস্ট পড়বা, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে চেঞ্জ করছে, ঠিক আছে? তো এই হচ্ছে বাংলাদেশের সংবিধান। পঞ্চম অধ্যায় থেকে পড়বো সরকার ও প্রশাসনিক কাঠামো। এর মধ্যে রয়েছে আইন প্রণয়ন প্রক্রিয়া, প্রধানমন্ত্রী বনাম রাষ্ট্রপতির ক্ষমতার পার্থক্য, যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু, রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে যদি পড়তে চাও এটা গুরুত্বপূর্ণ, এটা 3 স্টারই দিব আমি। এটাও পড়বে। যদি ইতিহাসের চ্যাপ্টার কেউ না অ্যান্সার করতে না চাও তাহলে এই 2টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়বে, ঠিক আছে? এবং জাতীয় সংসদের আইন প্রণয়ন ক্ষমতা, জাতীয় সংসদের আইন প্রণয়ন ক্ষমতা কতটুকু, এটা খুব গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের মধ্যে বিচার বিভাগের ক্ষমতা এবং আইন প্রণয়ন, জাতীয় সংসদ কিভাবে আইন প্রণয়ন করে, প্রসেসটা কি, বিচার বিভাগ কিভাবে বিচার কার্যক্রম পরিচালনা করে, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? পঞ্চম অধ্যায় ভালো মতো পড়তে হবে। ষষ্ঠ অধ্যায় হচ্ছে স্থানীয় শাসন। স্থানীয় শাসনও মোটামুটি গুরুত্বপূর্ণ, চ্যাপ্টারটা বড় কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রশ্ন আসে, তোমার মন চাইলে তুমি অ্যান্সার করবে, তোমার যদি চ্যাপ্টারটা ভালো লাগে তাহলে তুমি পড়বে, অ্যান্সার করবে, যদি ভালো না লাগে প্রেশার নেওয়ার দরকার নেই, বাকি চ্যাপ্টারগুলো থেকে করবে, ঠিক আছে? আমার কথা যে তোমার 10টা চ্যাপ্টারই খুব ভালো মতো পড়তে গিয়ে একটাও ভালো মতো না হোক, এটার দরকার নেই। তুমি স্ট্র্যাটেজিক্যালি পড়ো, তুমি কৌশল অবলম্বন করে পড়ো, যেটা আমার ভালো লাগে না এটা বাদ, বাকিটা আমি খুব ভালো মতো এত ভালো ভাবে পড়বো যে তখন থেকে যে প্রশ্ন আসুক আমি করতে পারবো, ঠিক আছে? এভাবে পড়ো। স্থানীয় শাসনে কি পড়তে হয়, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের গঠন ও কার্যাবলী, এটা কিন্তু তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার, ঠিক আছে?
এমসিকিউ এর জন্য পড়তে হবে যে বাংলাদেশে কতগুলো উপজেলা পরিষদ, কতগুলো ইউনিয়ন পরিষদ, কোন পরিষদে কতজন সদস্য থাকে, টোটাল সদস্য কতজন, কোন পরিষদের কাজ কি কি, এই জিনিসগুলো আসে। তো এমসিকিউ এবং ক্ষয়ের জন্য, অনুধাবনের জন্য এটা ইম্পর্টেন্ট। আর কিছু করো না করো, এখন আমাদের সব চ্যাপ্টারই আমরা কোন সবগুলা ধরো আমি না পড়লাম সৃজনশীলের জন্য, কিন্তু অনুধাবন এমসিকিউ এর জন্য কিন্তু আমার সবই পড়তে হচ্ছে, তাই না? তো এমসিকিউ এর জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। পৌরসভা ও সিটি কর্পোরেশনের ভূমিকাটা এটা ভালো মতো শিখে যাবে। যারা এখান থেকে অ্যান্সার করতে চাও তাদের এই চ্যাপ্টার, এই টপিকটা একটু ভালো মতো পড়তে হবে, এবং কার্যাবলী, গঠন কার্যাবলীগুলো পড়তে হবে, যে গঠন হয় কত সালে এবং এটার কার্যাবলীগুলো কি কি, এবং এই সিটি কর্পোরেশন এবং পৌরসভার ভূমিকা কি কি শহর নির্মাণে বা শহরের উন্নয়নে, এই জিনিসগুলো পড়ে যাবে। সপ্তম অধ্যায় হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশের সংবিধান দ্বারা গঠিত প্রতিষ্ঠান কি কি বা সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান কি কি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন, দুদক। এই দুইটা খুব গুরুত্বপূর্ণ, এই দুইটা থেকে প্রশ্ন হয়, এই চ্যাপ্টার থেকে এই দুইটা পড়তে পারো। এটাকে আমি 2 স্টার দেব, কারণ এখান থেকে প্রশ্ন হয় কিন্তু অত বেশি না। তোমার যদি ভালো লাগে তাহলে তুমি অ্যান্সার করতে পারো আর কি। এই চ্যাপ্টার যদি তোমার পড়তে মজা লাগে তাহলে তুমি দিতে পারো। সরকারি কর্ম কমিশন, অ্যাটর্নি জেনারেলের গঠন কার্যাবলী, এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ, কিন্তু এই দুইটা আসলে এই চ্যাপ্টার যদি তোমরা পড়ো, এই দুইটা অবশ্যই ভালো মতো পড়তে হয়, এবং বাকিগুলো তুমি এমসিকিউ এর জন্য রেখে দেবে। অষ্টম অধ্যায় থেকে আমাদের রয়েছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। বাংলাদেশের নির্বাচনটা কিভাবে হয়, কোন পদ্ধতিতে হয়, এই জিনিসগুলো। তো নির্বাচনের গুরুত্ব, গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার, সুষ্ঠু নির্বাচনের শর্তাবলী, এটাকে আমি 2 স্টার দেব। এখান থেকে আসলে প্রশ্ন আসলে ওভাবে লেখার কিছু থাকে না, কারণ দেখা যায় তুমি একই কথা বারবার লিখতে হচ্ছে, কারণ লেখা শেষ হয়ে যায়। যার কারণে তোমার এই চ্যাপ্টার যদি এমন হয় যে তোমার খাতায় লিখতে লিখতে তোমার সময় কম, তোমার ওই একটা কম সময়ের মধ্যে একটা সৃজনশীল কভার করতে হবে, তখন তুমি এটা দিয়ে দিতে পারো। তো এটা আসলে পড়তেও ইজি, অত কঠিন কিছু না। নবম অধ্যায় হচ্ছে বাংলাদেশের বৈদেশিক নীতি। বৈদেশিক নীতির মূল উদ্দেশ্য কি? সার্ক, আচ্ছা আমাদের এখান থেকে সার্ক পড়তে হবে, জাতিসংঘ এবং ওআইসি, এই তিনটা জিনিসই পড়তে হবে, কারণ এই তিনটার সাথে বাংলাদেশের সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ কোনো না কোনোভাবে এই তিনটাতেই মানে সম্পর্কটা বাংলাদেশের কোনো না কোনোভাবে আছে, বেশ ভালোভাবেই আছে। যার কারণে এই তিনটা অর্গানাইজেশনে বাংলাদেশের সাথে এই তিনটার সম্পর্ক কি, এই তিনটা আসলে কবে গঠিত হয়, এগুলোর কাজ কি, কোন কোন কতজন সদস্য রয়েছে, এই সবকিছু একটু পড়তে হবে। এবং বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য, বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য, এটা এমসিকিউ বা ধরো অনুধাবনের জন্য স্পেশালি ইম্পর্টেন্ট। তো এটাকে আমি 2 স্টার দেব। না, এটা আসলে এই ওআইসি, সার্ক, জাতিসংঘের কথা চিন্তা করে এটা 3 স্টারই দিতে হয়, কারণ এগুলো থেকে প্রশ্ন হয়, আসলে এটা বাদ দেওয়ার কোনো উপায় নাই, পড়তে হবে তোমার। আচ্ছা, দশম অধ্যায় কি নাগরিক সমস্যা আমাদের করণীয়। আচ্ছা, যারা বড় বড় অধ্যায়গুলো বাদ দিয়ে আসছো, মানে পড়তে চাচ্ছ না, কষ্ট হচ্ছে, আমি এখান থেকে সৃজনশীল দিব না, এরকম চিন্তা রাখছো, তারা এই চ্যাপ্টারটা ভালো মতো পড়বে, কারণ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হতেও পারে, নাও হতে পারে, ম্যাক্সিমাম সময় হয়, এবং এখান থেকে প্রশ্ন উত্তর করা সহজ। সত্যি বলতে এখান থেকে প্রশ্ন পড়াও সহজ, উত্তর করাও সহজ। আচ্ছা, এখানে আমাদের পড়তে হবে দুর্নীতি, খাদ্যে ভেজাল, ইফটিজিং এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব। এখান থেকে লিখলে যেটা হয়, নাম্বার আসলে খুব একটা ভালো উঠে না, যেটা সত্য কথা। কিন্তু তুমি যদি বাকি চ্যাপ্টারগুলো তোমার হাতে একান্তই অপশন না থাকে, তুমি এখান থেকে অ্যান্সার করবে এবং পড়বেও, ঠিক আছে? কারণ এটা বাদ দেওয়া যাবে না, এমসিকিউর জন্য তো তোমার পড়া লাগবেই। এবং পরিবর্তনের প্রভাব এবং প্রতিকার, এই অনেকগুলো ওখানে সমস্যা দেয়া আছে, 6টা কি 7টা দেয়া আছে, এর মধ্যে তোমার এগুলো বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে। এবং প্রতিবন্ধীদের অধিকার রক্ষা এবং আমাদের দায়িত্ব, এই অংশটা থেকে প্রায় সময় প্রশ্ন এসে থাকে, এটাও তোমার একটু পড়ে নিতে হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পরিণতি দ্বিতীয় পত্রের একটা মোটামুটি সাজেশন, যেটা ফলো করলে আশা করা যায় যারা খুব মানে যাদের লক্ষ্য যেমনই হোক না কেন, তোমার যদি লক্ষ্য হয় খুব ভালো মার্কস তোলা, তুমি আমার এই সাজেশনটা ফলো করে পড়ো কিছুদিন, দেখতে পাবে নিজেই একটু ফিল করতে পারবে, যখন তুমি বিগত সালের প্রশ্নগুলো দেখবে যে অনেকখানি মিলে যাচ্ছে এটার সাথে। এবং যারা হচ্ছে কোন রকম একটা মার্ক তুলতে চাচ্ছ, তারাও এই চ্যাপ্টারগুলো, আমি যে চ্যাপ্টারগুলোর কথা বলেছি, এগুলো একটু পড়ে দেখো, তুমি তোমার আশানুরূপ ফলের নাম্বারের চেয়ে বেশি নাম্বার তুলতে পারবে, আমার বিশ্বাস। তো তুমি মোটামুটি এটা চিন্তা করে পড়ো, এবং মাথায় প্রেশার নেবে না যে আচ্ছা এই চ্যাপ্টার এত বড়, এত শাক, এত কিছু, আমি কিভাবে পড়বো, এইরকম যদি প্রেশার মাথায় নাও তাহলে কিন্তু অনেক কষ্ট হবে। এবং আরেকটা জিনিস, সংবিধানের যে চ্যাপ্টার, এটা আমি ওখানে বলতে ভুলে গেছিলাম, যে বাংলাদেশের সংবিধান থেকে যে প্রশ্নগুলো আসবে, সংবিধান লেখার সময় ধরো দেয়া আছে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার সমূহ কি কি,
সংবিধান অনুযায়ী। তো মৌলিক অধিকার লেখার সময় তুমি ওটা কত নম্বর অনুচ্ছেদ ছিল এই জিনিসটা একটু মনে করে লিখবে, এবং এই জিনিসটা তোমার পড়তে হবে। পড়ার সময় কোন চ্যাপ্টার কোন অনুচ্ছেদে কি আছে এই জিনিসটা পড়লে তুমি পরীক্ষায় যদি লেখার সময় ধরো মৌলিক অধিকার সংবিধানে বর্ণিত এত নং অনুচ্ছেদ অনুযায়ী, তখন কিন্তু স্যারের চোখে পড়লে খুশি হবে স্যার। তো তুমি ব্লু পেন দিয়ে ওটা চেষ্টা করবে লেখার, ঠিক আছে? এবং সালটাগুলো বেশি দেওয়ার চেষ্টা করবে পরীক্ষায়। নাম ইউজ করবে, ভুলভাল নাম ইউজ করা যাবে না, কারণ যে খাতা দেখছে সে কিন্তু অনেক জানেন, সে কিন্তু একজন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা বা হায়ার ডিগ্রিওয়ালা মানুষ, সে তোমার খাতা দেখছে, তো সে কিন্তু অলরেডি জানে এখানে কোন নাম কোন সাল হবে। তো এখানে ধোকাবাজি না করাই ভালো। এখানে তোমার তুমি যতটুকু তুমি না পারলে লিখো না, কিন্তু যেটা লিখবে চেষ্টা করবে সঠিক লিখো, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের অধ্যায়। এবং গ এবং ঘ খুব ভালো মতো স্পেসিফিক ভাবে উত্তর লিখতে হবে। ঘয়ে তোমার নিজের মতামত লিখতে হয়, তো নিজের মতো করে লেখার চেষ্টা করবে। এর সাথে বইয়েরও কিছু কিছু পয়েন্ট ঢুকাবে, তাহলে দেখবে তোমার লেখাটা আরো উন্নত হচ্ছে। এমসিকিউ এর জন্য সব অধ্যায় ভালো মতো পড়বে, সব অধ্যায় এমসিকিউ এর জন্য দাগিয়ে দাগিয়ে পড়ার চেষ্টা করবে, এবং বিগত সালের প্রশ্ন দেখলে বুঝতে পারবে আসলে সবগুলো জায়গা থেকে এমসিকিউ আসে না। যেই সব জায়গা থেকে এমসিকিউ বেশি আসে সেই জায়গাগুলো বারবার পড়ে যাবে, এবং এমসিকিউ কিন্তু রিপিটও হয়, তাই বিগত সালের প্রশ্ন অবশ্যই সলভ করবে। আচ্ছা, আশা করছি আমার এই সাজেশন ক্লাস তোমাদের উপকারে আসবে, এবং তোমাদের প্রস্তুতি একটা ভালো মতো একটা প্রস্তুতি তোমরা নিতে পারবে। তো আবার তোমাদের সাথে অন্য কোনো ক্লাসের অন্য কোনো সাজেশন নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো মতো পড়াশোনা করো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।